ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স হসপিটাল ইউএসটিসি আয়োজিত আজকের ইন্টার্ন রিসেপশন প্রোগ্রামস ওয়েল এজ দ্য ফেয়ারওয়েল প্রোগ্রামস 2025 অ্যান্ড ওথ চেকিং প্রোগ্রামের আজকের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি বাদল ভাই এই কবিতা পড়ে সীমাকে প্রেম করেছিল, তাই না? সীমা কই আছে? ও আচ্ছা আচ্ছা, আমি একটু স্মৃতি রোমন্থন করলাম আর কি। আপনিও রোমন্থন করেছেন, আমিও রোমন্থন করেছি। এটা আসলে বিশাল ব্যাপার। বাদল ভাই এখনো বাদল ভাইয়ের মতোই আছে। উনি যে এত বড় কবিতা যে মুখস্থ রেখেছে, এই জন্য একটা বিশাল হাততালি ওনার জন্য। আমরা আসলে ছোট কবিতা আমাদের মুখস্থ নেই। শাকিল ভাই হাসতেছে, শাকিল ভাই 1 বছর জুনিয়র। আর শাকিল ভাই তো আছে। শাকিল ভাইকে আমরা যখন ফার্স্ট ইয়ারে ঢুকলাম, শাকিল ভাইয়ের কাছে গেলেই ডক্টর শাকিল সামনে আছেন, কোনো ব্যাপারে কিছু না, এটা কিছু না, আরে হয়ে যাবে, আরে এটা এত বড়, আরে অ্যানাটমির এত বড় সফটওয়্যার, এই যে হার্ট, আরে এটা কি করবো, কিভাবে ধরবো, আরে এটা ধরো এই হয়ে যাবে, পড়ো এটা ঠিক আছে। এরকম করতে করতে কিন্তু আমরা ডাক্তার হয়ে গেছি। আসলে অনেকের মধ্যে অনেক মেধা থাকে, এটা বোঝা যায় না। অনেকে অনেক, কিন্তু আমার মনে হয় যে সব দিক দিয়ে, মানে খেলাধুলা থেকে শুরু করে আমার এই যে কবিতা আবৃত্তি, আবার এই যে ব্রিলিয়েন্ট রেজাল্ট আর কি, সব মিলিয়ে আসলে এখানে সব কিছুর একসাথে সংমিশ্রণ এখানে আছে আর কি। আমি বাদল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ওনার এই চমৎকার ও ট্রেকিং প্রোগ্রামের এই যে একটি কোড অফ মেডিকেল এথিক্স ডিক্লারেশন যে স্টুডেন্টদের করালো এবং ডক্টরদের করালো, এটা আসলে বিশাল একটা ব্যাপার। এই জিনিসটা আমাদেরকে ধারণ করতে হবে। আর এখানে আমাদের সিনিয়র টিচার অ্যানাটমির রমা বড়ুয়ার আসলে আমি যখনই অ্যানাটমির চিন্তা করি, ওইখানে ওই ডিপি বড়ুয়া, ক্যাবি বড়ুয়া, রমা বড়ুয়া, এই যে অবস্থা আর কি। অ্যানাটমি থেকে ওনারা বিচ্ছিন্ন নয়। তো এখানে আমাদের ছোট ভাই আব্বাস, সে এই ইনস্টিটিউশনে যখন তারা ছাত্রদল করে, আমি এখানে এসে সে যেটা বললো যে 94-এ তাদের বোধহয় প্রথম ব্যাচ, রায়হানকে ফার্স্ট পেয়েছে, তোমাদের 94 এর 93-তে শুরু হয়েছে, 91-এ মনে হয় এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমরা ওই সময় তখন এখানে কিছুই ছিল না, একটা ছোট্ট ক্যান্টিন ছিল। ক্যান্টিনে আমরা ওই যে ছাত্রদলের প্রোগ্রাম করে, আমি তখন এটা 93-94-এর দিকে তোমরা ক্যান্টিনে নিয়ে এসেছিল আমাকে একটা ডালপুরি, এটা খুব চমৎকার ডালপুরি, এখন আছে কিনা আমি জানি না, খুব চমৎকার টেস্টি একটা ডালপুরি ছিল। তো যাই হোক, আজকে এখানে আমার এখানে সামনে অনেক টিচাররা আছেন যারা অত্যন্ত আমার কাছে, আমার ছোট ভাইরা এখানে আছে, যদিও সেই নিউরো মেডিসিন বিশেষজ্ঞ না, এখন আমার ছোট ভাই। আমরা এখানে তাকে অনেক এক সময় তারা এখানে সংসদে ছিল, ডক্টর মামুন বোধহয় নেই, মামুন এক সময় ভিপি ছিল মনে হয়। তো এখানে যাদের জন্য প্রোগ্রাম ইন্টারনেট ডক্টর অ্যাসোসিয়েশন, তারা হয়তো আজকে ওথ টেকিং প্রোগ্রামে অংশগ্রহণ করছে, অথবা কেউ রিসেপশন নিচ্ছে, কেউ হয়তো বা বিদায় নিচ্ছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের এই 1 বছর, যেটা আমার ভাই বলেছে যে এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের, যে বিল্ডিংটা আমরা উপরে দেখছি, আমরা দেখছি যে একটা বিশাল বিল্ডিং, ইউএসটিসির একটা বিল্ডিং, কিন্তু নিচে এই বিল্ডিংটাকে দাঁড় করানোর জন্য কি করতে হয়েছে এটা কিন্তু আমরা চোখে দেখছি না, কিন্তু এটা একটা বিশাল একটা ব্যাপার নিচে ঘটে গেছে, বিশাল একটা কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞটাই হচ্ছে ইন্টার্ন লাইফ। আমরা যেটা থেকে সবচেয়ে অবজ্ঞা করি, আমরা যে লাইফটাকে অবহেলা করি, আমরা যে লাইফটাকে মনে করি যে আমি তো ডাক্তার হয়ে গেছি, আমার এখন কি দরকার এখানে ইন্টার্নি করার, আমি হয়তো বা এখানে ইম্পেরিয়াল হসপিটাল আছে, একটা ডিটি করলে 3000 টাকা পেয়ে যাবো, অথবা ওইদিকে একটা ট্রিটমেন্ট হসপিটাল আছে, সাদাত ভাইকে বলে এখানে করলে 2000 টাকা পেয়ে যাচ্ছে। এই কাজটুকু আমার মনে হয় করা যাবে না। এই 1 বছর ইটস ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই টাইমটাকে আমার মনে হয় রুগীদের সাথে, রুগীর যারা আত্মীয় স্বজন থাকে সবার সাথে একটা সম্পর্ক বাড়াতে হবে। আমি অনেক সময় বলি, আমি ইন্টার্নি ডক্টরসদের প্রোগ্রামে চিটাগং মেডিকেলে অনেকবার, আমি বিএমের অনেক দায়িত্বে ছিলাম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের, এবং বিএমএ যখন আমি দাঁড়াই, ইউএসটিসির ডাক্তাররা কিন্তু সবচেয়ে বেশি ভোট আমাকে দিত। এটা কিন্তু আমি সবসময় তাদেরকে এই জন্য ধন্যবাদ জানাই। তো যেটা বলছিলাম
যে এক সময় আমরা ইন্টার্ন থাকা অবস্থায় আমাদের ডক্টররা বলতো, যারা সিএ যারা থাকতো অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, যে আচ্ছা আচ্ছা এটা বিশাল একটা ফ্লোরাল ইফিউশন, ফ্লোরাল ইফিউশন, আচ্ছা এটা একটা ড্র করে তো দেখি। তখন আমরা অনেকেই সাহসী ছিল, তারা ড্র করতো। একদিন আমিও ড্র করলাম। বাট দ্য থিং ইজ, আমরা করতাম কি, ওই ফ্লোরাল ফ্লুইডটা অ্যাসপিরেশন করে সাথে সাথে বলতো যে তুমি যখন অ্যাসপিরেশন করেছো সবাইকে বিরিয়ানি খাওয়াই দাও, আজকে তুমি খুব চমৎকার একটা কাজ করেছো, সবাইকে বিরিয়ানি কিন্তু ওই বিরিয়ানি খাওয়ানোর পর আমরা চলে যেতাম। কিন্তু এই যে ফ্লোরাল ফ্লুইড অ্যাসপিরেশন করে যে আমি এটা সাইটোলজি বায়োকেমিস্ট্রিতে ওই রুগীটার ডায়াগনোসিসটা আমি কি জেনেছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি অ্যাসপিরেশন করেছি, কিন্তু অ্যাসপিরেশন করে যে আমি সেটা ল্যাবে পাঠিয়েছি সাইটোলজি বায়োকেমিস্ট্রি করে। সো হোয়াট আর দ্য কজেস অফ দ্য ফ্লোরাল ইফিউশন? হ্যাঁ, আমি যদি 4টা কজ, মেজর কজ ধরি, ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার অ্যান্ড কার্সিনোজেনিক। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই যে ধরো আমি, তাহলে আমি একটা ডায়াগনোসিসে চলে যেতে পারছি, হয়তো বা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস 4টা, ব্যাকটেরিয়াল, ভাইরাল, টিউবারকুলার অ্যান্ড কার্সিনোজেনিক। তাহলে আমার এটা, এই যে টেস্টটা করে এই রেজাল্টটা আমি অনেক সময় কি আমি কি জিজ্ঞেস করি, অথবা আমি কি সেটা নিয়ে উদ্বিগ্ন থাকি যে আমার এই রোগীটার ডায়াগনোসিস, এটার কনফার্ম ডায়াগনোসিস কি হতে পারে। অথবা আমি ফিজিক্যাল এক্সামিনেশন করে, যেটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, একটা রুগীকে আমরা টাচ করতে চাই না। এই যে আমরা যে আজকে যে লং কেস, শর্ট কেস যেগুলোতে পড়ে ডাক্তার হচ্ছে, এই যে আমরা যে ফিজিক্যাল এক্সামিনেশন, এই ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা একটা রুগীকে যদি ঠিকমতো সময় দিতে পারি, আমরা যদি একটা রুগীকে ঠিকমতো তার হিস্ট্রি নিতে পারি, হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি হিস্ট্রি নিতে পারি সব কিছু, আমার নিজের, তার পরিবারের, তার মার, বাবার, ভাইয়ের, as well as তার পুরা ফিজিক্যাল এক্সামিনেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশন, সব কিছু যদি আমি করতে পারি একটু মেথডিক্যালি, একটু সময় নিয়ে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা ডায়াগনোসিসের কাছে চলে যেতে পারি। এবং এটাই কিন্তু মূল জায়গা, এবং এটাই হচ্ছে ইন্টার্নিদের মূল শিকার জায়গা, যেটা আমরা অনেক সময় অবহেলা করি। আজকে অনেকে বড় ডাক্তার হয়েছে, এখানে দেখা যাচ্ছে অনেক বড় ডাক্তার, অনেক রুগী কিভাবে হয়েছে, ওই ইন্টার্নিতে যারা সময় দিয়েছে, যারা এক্সামিনেশন করেছে, যারা হিস্ট্রি নিয়েছে, যারা ওই ডায়াগনোসিস করার জন্য তার ফ্লোরাল ফ্লুইড অ্যাসপিরেশন হোক, স্টার্নাল পাংচার করে হোক, বোন ম্যারো এক্সামিনেশন করে হোক, সব মিলিয়ে সময় দিয়েছে এবং সেটার একটা কনফার্ম ডায়াগনোসিসের দিকে যেতে পেরেছে। কাজে আমার মনে হয় এই দিকটা যদি আমরা চিন্তা করি এবং এটা যদি আমরা সময় দিতে পারি এই ইন্টার্ন সময়, তাহলে কিন্তু আমরা একটা বড় ডাক্তার হতে পারবো, একটা ভালো ডাক্তার হতে পারবো। আর আজকে আমরা যে বড় বড় ডাক্তারগুলো দেখছি, এখানে দেখা যাবে যে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে, তারা ফাইনালি গিয়ে তারা কিন্তু বড় ডাক্তার হতে পারছে না। কেন হতে পারছে না? বিহেভিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিহেভিয়ারাল সায়েন্স যেটা আমরা বলি, যে রোগীদের সাথে কথা বলা, ডাক্তারের সাথে, মানে পার্টির সাথে কথা বলা, রোগীর যে আত্মীয় স্বজন। আজকে রুগীগুলো কেন ইন্ডিয়া চলে যাচ্ছে? এখানে কোন ইন্ডিয়ান স্টুডেন্ট নিশ্চয়ই আছে এখানে। লট অফ ইন্ডিয়ান স্টুডেন্টস প্রবাবলি here that I know, but the thing is, the main things, the maximum students migrated from here to India or even Bangkok. The main cause হচ্ছে আমরা রোগীর সাথে কথা বলতে চাই না। আমরা রোগীর পার্টি যখন একটা প্রশ্ন করে সেটা ঠিকমতো আনসার দিতে পারি না। আজকে আমি দেখেছি ইন্টার্নি করার সময় অনেক রোগীর লোকজন আসে খুব উদ্বিগ্ন হয়ে, কারণ তারা খুব অসহায়, তারা খুব গরিব, তারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসে। তারা শুধু জিজ্ঞেস করতে চায় যে আমার রোগীটা কেমন আছে। আমি যদি একজন ইন্টার্নি চিকিৎসক হয়ে শুধু বলি যে হ্যাঁ আপনার রোগীটা ভালো আছে, আর কিছু করা লাগে না, ওই রোগীর যে আত্মীয় স্বজন সে খুব খুশি হয়ে যায় যে না আমার রোগীটা। আমি যদি বলি যে আচ্ছা আচ্ছা পরে দেখা যাবে, ভাই একটু দাঁড়াও এইদিকে, আচ্ছা আচ্ছা দেখছি, এই কথাটা যখন আমি বলি তখন আলটিমেটলি গিয়ে রোগীর যারা লোকজন আছে তারা ওইটাই চিন্তা করে যে এখানে কোনো চিকিৎসা নেই। আমার কোনো কিন্তু এটাতে কোনো খরচ হচ্ছে না, কোনো 1 টাকাও খরচ হয় না। যে আমি যদি বলি যে ভাই আপনার রোগীটা ভালো আছে, আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। এবং এইসব ডাক্তারে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে বড় ডাক্তার হচ্ছে, এটা আমি একদম নিজের চোখে দেখা।
যারা রোগীর সাথে খুব ভালো বিহেভ করছে, রোগীর পার্টির সাথে ভালো বিহেভ করছে, প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে ওই ডাক্তারগুলো দেখা যাচ্ছে প্রচুর রোগী তারা চেম্বারে পায় এবং আলটিমেটলি গিয়ে তারা কিন্তু খুব সাইন করছে এবং তারাই কিন্তু নাম যশ তাদের হয়ে যাচ্ছে। কাজে দিস ইজ ভেরি, এবং এই কাজটাই কিন্তু ইন্ডিয়ান ডক্টররা করছে। That's the difference between the Bangladeshi, doctors and Indian doctors. So-called not all Bangladeshi doctors, few doctors. But the thing is, এই জিনিসটা আমাদেরকে কিন্তু শিখতে হবে, জানতে হবে, এবং তাদের সাথে যদি আমরা ভালো মতো ব্যবহার করি এবং তাদেরকে যদি আমরা এইভাবে যদি ইন্ডিয়ান ডক্টররা কি করে, একটা রোগী যখন তার কাছে ঢুকে না চেম্বারে, সে নিজেই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে দরজা পর্যন্ত গিয়ে প্লিজ কাম সিট ডাউন, এবং তাকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি সমস্যা, আর সমস্যা 1 2 3 4 5 6 7 8 9 10 বলার পর আরো কিছু আছে, আরো কিছু মনে পড়ছে না, এরকম কোনো সমস্যা আছে? এখন আমাদের এখানে আমরা ধরেন 50টা রোগী দেখতে থাকি, সো আমাদের সময় করি, বাট এই জায়গায় গিয়ে রোগীগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। বাট আমাদের ডক্টররা দে আর ভেরি কোয়ালিফাইড অ্যান্ড দে আর ভেরি এক্সপেরিয়েন্সড, এবং তারা যে পরিমাণ তাদের কাছে বুদ্ধি আছে, তাদের তাদের মেধা আছে, এদের কিন্তু অনেক ডাক্তারের বাইরে তাদের নেই, শুধুমাত্র বিহেভিয়ারের কারণে। কারণ চিকিৎসা পদ্ধতি কিন্তু সব জায়গায় একই। হ্যাঁ, একটা জায়গায় আমি বলতে পারি আজকের, যেখানে আমি যে জায়গায় আমি আজকে মেয়র হওয়ার পর অ্যাড্রেস করতে চাই, সেটি হচ্ছে ফার্মাসিউটিক্যালসের বিভিন্ন কারণে আজকে কোয়ালিটেটিভ যে মেডিসিনসগুলোর কোয়ালিটির কারণে আজকে হয়তো আমি যে প্যারাসিটামল লিখছি সেখানে যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া হচ্ছে সেটা কি অন্য দেশের যে মেডিসিন প্যানাডল কিংবা প্যারাডল আছে কিংবা প্যারাসিটামল আছে তার ইনগ্রেডিয়েন্টসের সাথে কি মিলে, তার কোয়ালিটির সাথে মিলে? এই জায়গায় আমাদেরকে কথা বলতে হবে। আমাদেরকে ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর, আমি চেষ্টা করছি এমন একটি ল্যাব তৈরি করতে, বারবার ওষুধ খাওয়ার পরে ওই ওষুধে কাজ হচ্ছে না, ওই ওষুধ নিয়ে যাতে আমরা এটা ল্যাব টেস্ট করি, সেটা আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে আইনের আওতায় আমরা যাতে আনতে পারি, যাতে ডাক্তারের উপর দোষ না চাপে। ফার্মাসিউটিক্যালস কোম্পানির কারণে ডাক্তারের উপর দোষ চাপবে, এটা হতে পারে না। একই ওষুধ আমিও দিচ্ছি, একই ওষুধ ইন্ডিয়ান ডক্টরও দিচ্ছে, একই ওষুধ ব্যাংককের ডাক্তারও দিচ্ছে। ইন্ডিয়ান ওষুধে ভালো হয়ে যাচ্ছে, আমার ওষুধে ভালো হচ্ছে না, তাহলে এই দোষটা কি আমার? এই দোষটা কি আমার ডাক্তারদের? কখনো ডাক্তারদের হতে পারে না। কাজে এই জায়গায় গিয়ে আমাদেরকে অনেক কিছু করার আছে। আজকে আমি দেখি যে আমাদের যারা ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন আছে, যারা ওষুধ পারমিশন দেয়, তারা কিন্তু কম্বিনেশন ড্রাগগুলো দিতে চায় না। বাট আমি দেখেছি ইন্ডিয়াতে যে একটা ওষুধের মধ্যে, ধরেন আমি ফিজিক্যাল মেডিসিনের ডক্টর, সেখানে প্যারাসিটামল আছে, মাসেল রিল্যাক্সেন্ট আছে, ইভেন সেখানে ডাইক্লোফেনাক, সোডিয়াম পটাশিয়ামও আছে। 3টা ড্রাগ একটা ওষুধ, আর আমি একটা রুগীকে প্যারাসিটামলও দিচ্ছে, মাসেল রিল্যাক্সেন্টও দিচ্ছে, আবার সেখানে দেখা যাচ্ছে আমার আবার ওখানে ইয়াও আছে, H2 ব্লকারও আছে। তো আবার আমার H2 ব্লকার দিতে হচ্ছে, তাহলে 3টে ওষুধ 3বার লিখতে হবে। এখন একটা রুগী যখন একটা ওষুধ খেয়ে ভালো হয়ে যায়, আরে ভাই ইন্ডিয়াতে তো একটা ওষুধ দিয়ে আমি ভালো হয়ে গেছি, এখানে এরা 3-4টে ওষুধ দিচ্ছে, আমি ভালো হচ্ছি না। তো এই দোষটা কি আমাদের ডাক্তারদের? তো এই দায় কেন আমরা নিব? এইগুলোর জন্য আমাদের কথা বলতে হবে। আমার মনে হয় এইসব ব্যাপারে আমাদেরকে আরও উদার হতে হবে। আমাদের যারা ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব আছে, যে কম্বিনেশন ড্রাগের ব্যাপারে, তাহলে পরে রুগীরও সাশ্রয় হবে এবং রুগীও বলবে হ্যাঁ আমাদের, এবং বাট কোয়ালিটি শুড বি এনশিওরড প্রপারলি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আমি শুধু এইটুকুই বলছি, সময় দিতে হবে। এই একটা বছর সময় দিতে পারলে সেই হবে একটা ভালো ডাক্তার এবং মানবিক ডাক্তার। আর সবশেষে যে কথাটি আমি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে আমাদের ভালো ডাক্তারের চাইতে অথবা বড় ডাক্তারের চাইতে একটা মানবিক ডাক্তার হতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিন শেষে আমি যদি একটা গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা করতে না পারি, তাহলে আমার এই চিকিৎসা শাস্ত্র কিংবা ডাক্তার হওয়ার আর কোনো যৌক্তিকতা থাকবে না। কাজে আমি সবাইকে অনুরোধ জানাবো, ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি সবাইকে মানবিক চিকিৎসক হওয়ার জন্য, যারা দুস্থ মানুষের পাশে ছুটে যাবে, যারা অসহায় মানুষের কাছে ছুটে যাবে, কোনো ডিজাস্টার হলে ছুটে যাবে, এবং সেটা বারবার ডাক্তাররা দেখিয়েছে। আমি সবাইকে আবারও আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে এখানে যারা ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের অল মেম্বার্স এজ ওয়েল এজ দ্য টিচার্স, আর আমার প্রাণপ্রিয় যারা এখানে আমার বড় ভাইরা আছেন, ছোট ভাইরা আছেন, সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়। এবং আরেকটা স্লোগান আমি দিতে চাই, যেটা আমি দিচ্ছি, আমরা একটা সুন্দর চট্টগ্রাম করতে চাই। আমরা সবাই মিলে, এই শহরটা আমাদের সবার শহর, এই শহরটা শুধু আমার একার শহর নয়। তা আমরা সবাই মিলে এই চাটগা শহরকে, চট্টগ্রাম শহরকে একটা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি হিসাবে আমরা গড়ে তুলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ এখন সমাপ্তির দিকে